প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। আমি ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে পড়ি, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, ঘরটা অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু আমার কানে তখন সেই ভয়ানক ডাকটা বাজছে। আমি জানি এটা কোনো স্লিপ প্যারালিসিস নয়, এটা তার চেয়েও খারাপ কিছু। কারণ আমি যখন জেগে উঠি তখন সেই ডাকটা আমার কানে বাজতে থাকে, আর তার সাথে মিশে যায় সেই ক্যামেরাম্যানের ছায়া মূর্তিটার উপস্থিতি। সে যেন আমাকে দেখছে, ডাকছে। দিন যেতে লাগলো, আর আমার ভয়ও আরো বাড়লো। আমি আর পার্কের ধারে কাছেও যাই না, কিন্তু লোকটা আমার পিছু ছাড়লো না। আমার ফ্ল্যাটের জানলা দিয়ে যখনই বাইরে তাকাতাম, মনে হতো দূরে একটা ছায়া সরে গেল। আর আমি যখনই আমার পোলারয়েড ক্যামেরায় ছবি তুলতাম, সে হাজির হয়ে যেত। একদিন সাহস করে লোকটার একটা ক্লোজ আপ তোলার চেষ্টা করলাম। আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। ক্যামেরাটা তাক করতেই একটা ছবি উঠল। প্রিন্ট আউটটা যখন বেরোলো, ভয়ে আমার বুকে স্পন্দন থেমে গেল। লোকটার মুখটা আগের চেয়ে অনেক স্পষ্ট, আর তার চোখ দুটো, সেগুলো আমার দিকে তাকিয়ে যেন হাসছে, একটা পৈশাচিক হাসি। তার মুখটা যেন আমার মুখের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম লোকটা কেবল আমাকেই দেখছে না, সে ক্রমশ আমার কাছে আসছে। প্রতিটা ছবিতে তার দূরত্ব কমছে, আর তার মুখটা আমার মতো দেখতে লাগছে। পরের রাতে সেই ঘুটঘুটে অন্ধকারে আবার সেই ডাকটা শুরু হলো। এবার ডাকটা আরো স্পষ্ট, আরো কাছে। মনে হলো যেন আমার কানের পাশে কেউ ফিস ফিস করছে। আমার গলা শুকিয়ে আমি চোখ খুলতে পারছিলাম না। আমার শরীর যেন শক্ত হয়ে বিছানায় আটকে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। কানে বাজতে থাকা সেই কণ্ঠ এবার একটা ভিন্ন কথা বলল। এই নামটা তোর না, এই নামটা আমি চেয়েছিলাম, আর এখন আমি আসছি এই নামটা নিতে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না কিসের কথা বলা হচ্ছে। আমার নাম যদি আমার নাম না হয়, তাহলে আমি কে? কে আমাকে এই নামে ডেকেছিল? হঠাৎ আমার পাশে বিছানার উপর একটা ঠান্ডা হাত অনুভব করলাম। সেই ফ্যাসে কণ্ঠ এবার সরাসরি আমার কানের কাছে। তোর ছবিগুলো আমি 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 দেখেছি, তোর নাম আমি জেনে নেব। আমি তীব্র একটা আর্তনাদ করে বিছানা থেকে ছিটকে উঠলাম, ঘরের আলো জ্বালিয়ে দিলাম, চারিদিকে তাকালাম। কেউ নেই, কিন্তু আমার বুকের ভেতরটা ধুকপুক করছে, আর আমার মনের মধ্যে ঘুরছে সেই অস্পষ্ট লোকটার ছবি যে আমার কাছে আসছে। আমার মনে হলো আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। এই ভয়ে, এই অনিদ্রায় আমার শরীর আর মন জবাব দিচ্ছি। আমি জানি না, কিন্তু আমার মনে হলো আমার এই মানসিক অবস্থার জন্য একটা হসপিটালে যাওয়া দরকার। পরদিন রাতে আমি শহরের পুরনো হসপিটালটার নাইট শিফটে গেলাম। আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই গেছি। যেন একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন পরিচিত কিছু একটা খুঁজছি। একটা অদ্ভুত নিস্তব্ধতা হসপিটালটা জুড়ে। শুধু এমার্জেন্সির দিক থেকে একটা ক্ষীণ গোঙানি শব্দ ভেসে আসছে। আমার মনে হলো এই হসপিটালটাকে আমি চিনি। প্রতিটা করিডোর, প্রতিটা রুমের সাজানোর পদ্ধতি আমার অচেনা নয়। আমি হাঁটতে হাঁটতে একটা বন্ধ ঘরের সামনে এলাম। ঘরের দরজায় লেখা মার্জুয়ারি। আমার ভেতরের ভয়টা আরো তীব্র হলো। কেন আমি এখানে এসেছি? কি খুঁজছি আমি?
হঠাৎ আমার পকেটে রাখা পোলারয়েড ক্যামেরা থেকে একটা ক্লিক শব্দ হলো। আমি বের করে দেখলাম ক্যামেরাটা নিজেই একটা ছবি তুলেছে। প্রিন্ট আউটটা বেরিয়ে আসতেই আমার হাত থেকে পড়ে গেল ছবিটা। ছবিটায় দেখা যাচ্ছে মার্চুয়ারির দরজার সামনে আবছাভাবে দাঁড়িয়ে আছে সেই লোকটা। তার মুখটা এবার সম্পূর্ণ স্পষ্ট, আর সেই মুখটা ঠিক আমারই মতো, ঠিক সেই রকম যেমনটা আমার ভবিষ্যৎ সত্তা সিলিংয়ের ভেতর থেকে আমাকে ফোন করেছিল। আমি বুঝতে পারলাম লোকটা আমাকে অনুসরণ করছে না, লোকটা আমি নিজেই, আমার এক ভবিষ্যতের সংস্করণ যে ধীরে ধীরে বর্তমানকে গ্রাস করছে। আর মার্চুয়ারির সামনে তার উপস্থিত বলে দিচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। সে শুধু আমার নাম নয়, আমার অস্তিত্বটুকুও কেড়ে নিতে এসেছে। আর আমি অর্ণব এই হাসপাতালের নাইট শিফটে বসে নিজেরই শেষ পরিণতি দেখছি। আমার মাথার মধ্যে তখনও সেই ডাকটা বাজছে, এটা তোর নাম নয়, এই নামটা আমি চেয়েছিলাম। আর এখন সে আমার নাম নিতে চলে এসেছে ঠিক আমার চোখের সামনে। আমি আর পালানোর পথ দেখতে পারছিলাম না। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।